আওয়ামী লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ। কেন আমি এই কথাটা বলছি, এটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি কি উস্কানি দিচ্ছি কিনা, বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের গেরিলা যুদ্ধে নামা উচিত, কেন নামা উচিত এবং কেন আমি এই কথাটি বলছি তা বিশ্লেষণের আগে বা বলার আগে আপনাদেরকে ছোট দুটা ভিডিও আমি দেখাবো। সেই দুটা ভিডিও আপনারা দেখে আমার সাথে একটু থাকুন প্লিজ। আজকে পুরো ভিডিওটা একটু দেখুন, অনেক কিছুই জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এত দ্বারা সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভোটার, নতুন কেউ ভাড়াটিয়া বানানিতে আসলে সে ভাড়াটিয়া ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্ট আগে থানায় জমা দিতে হবে। কোন নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তাহাকে আটক করা হবে। নির্দেশ ক্রমে সিএমপি কর্ণফুলী থানা। আসসালামু আলাইকুম। আপনারা হালিশহর থানা এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাইতেছে যে হালিশহর থানা এলাকায় নতুন কোন ভাড়াটিয়া ভাষা ভাড়া নিতে আসেনি। ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ড ও যাবতীয় ডকুমেন্ট সহ হালিশহর থানায় জমা দিতে হবে। কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাইবে না। যদি কোন ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে কোন সন্ত্রাসী কার্যকলাপের ফলে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দেশক্রমে অফিসার ইনচার্জ হালিশহর থানা টিএমপি চট্টগ্রাম। ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকার জন্য। চলুন, কেন আমি বলেছি এই কথা। আপনারা যে দুটো ভিডিও দেখেছেন, একটি হচ্ছে যে চট্টগ্রামের মজ্জার টেক, মানে যেটা আপনারা কক্সবাজার যাওয়ার সময় পরে মজ্জার টেক, যেখানে আপনার এই যখন ঢাকা, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গা থেকে বাসগুলো যখন চট্টগ্রাম কক্সবাজারের দিকে যায় তখন এই মজ্জার টেক এলাকাটা এসে অনেক বাস দাঁড়ায়, কারণ ওখানে ছোটখাটো অনেক দোকান আছে, দেখবেন আপনার কলা বিক্রি করে, ডাব বিক্রি করে, এগুলো কেনার জন্য। আর এই মজ্জার টেকটা এখন এত বেশি উন্নত হয়েছে, তার কারণ হচ্ছে যে সেই কর্ণফুলী টানেল। কারণ এখন সরাসরি ঢাকা থেকে কর্ণফুলী টানেল হয়ে মজ্জার টেকের উপর দিয়ে কক্সবাজার চলে যেতে পারে, যেখানে প্রায় 3 ঘন্টার মতো বেঁচে যায়। সেই মজ্জার টেকে এবং সে মজ্জার টেক থানার ওসি সাহেবের নির্দেশে মাইকিংটা আপনারা শুনলেন, এবং দ্বিতীয়টা শুনলেন সেটা হচ্ছে যে চট্টগ্রামের হালি শহর, তার মানে আপনার ঢাকা থেকে যখন ঢুকেন বাসগুলো তখন যেটা আপনার অলংকার মোড় যেটাকে বলে, ঠিক তার পাশে ঢুকতে তার ডান পাশে হচ্ছে যে হালিশহর। এটা হালিশহর থানার অধীনে। সেই থানার ওসি, নতুন ওসি এসেছেন, ওনার পাঠানো সেই ট্যাক্সি দিয়ে সে বিজ্ঞপ্তিটা শুনলেন যে অত্র এলাকায় কোনো আওয়ামী লীগ তো বলে না, তারা বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাউকে বাসা বাড়িতে ভাড়া দেওয়া যাবে না, যদি ভাড়া দেয় তাহলে আইনত দণ্ডনীয়। তাহলে এখন আমার প্রশ্ন, আইনত দণ্ডনীয়, কাউকে ভাড়া দেওয়া যাবে না, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সুতরাং এখন তাদেরকে বাসা বাড়িতেও থাকতে দিবেন না, বাসা বাড়ির থেকেও বেদখল করবেন। এই হচ্ছে যে বর্তমান সরকারের এটা পলিসি। এখন এটা প্রথম মজ্জার টেক দিয়ে শুরু হয়েছে, এখন হালিশহর, আস্তে আস্তে এটা অ্যালার্জির মতো সারা চিটাং, সারা ঢাকা, সারা বাংলাদেশেই ঘটবে একদম সেম কাহিনীটা। দেখেন, এই ধরনের কাহিনী ঘটেছিল 60-এর দশকে ইন্দোনেশিয়াতে। তৎকালীন সময়ে ইন্দোনেশিয়াতে পিকেআই নামে কমিউনিস্ট সরকার ছিল, যেটা প্রচন্ড জনপ্রিয় সরকার ছিল। সেই জনপ্রিয় সরকারকে ঠিক বাংলাদেশে বা নেপালে যেভাবে ফেলে দেওয়া হয়েছে সরকার, একই কায়দায় ফেলা হয়েছিল।
এবং সেটার পেছনে ছিল সিআইএ। কারণ সিআইএ যে ছিল এটার প্রমাণ হচ্ছে 2017 সালে যেসব নথিগুলো ওরা প্রকাশ করেছে সেইখানে পরিষ্কার লেখা আছে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনার যে কেউ চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আপনার জাস্ট এটা লেখেন যে 60-এর দশকে ইন্দোনেশিয়ায় কি ঘটেছিল, বাংলায় এতটুকু লিখলে হবে। আর যারা ইংলিশে লিখবেন তারা তো ইংলিশে লিখবেন, এতটুকু লিখে আপনারা দেখেন। ওই সময় এই কমিউনিস্ট সরকারকে হটানোর জন্য পরে 5 থেকে 10 লক্ষ লোক, 5 থেকে 10 লক্ষ লোককে কমিউনিস্ট পন্থা যারা করে বা কমিউনিজমের পক্ষে যারা কথা বলে, যারা কমিউনিস্ট ভাবধারাপূর্ণ বা মুক্ত চেতনাপূর্ণ, তাদেরকে হত্যা করা হয়। আর এই হত্যার পেছনে ছিল সেনাবাহিনী, ইসলামিক মৌলবাদীরা। এভাবে 5 থেকে 10 লক্ষ লোককে হত্যা করে, যেটা কিন্তু সারা ইউরোপ আমেরিকা সবাই জানতো, কিন্তু সবাই নিশ্চুপ ছিল। সেম একই ঘটনায় এখন দেখেন আপনার বাংলাদেশও সেম। এবং তখন তৎকালীন সময় 60-এর দশকে আপনার কাউকে ঘর ভাড়া তো দূরের কথা, তাদের জায়গা সম্পত্তি পর্যন্ত দখল করে নিয়েছিল মৌলবাদী সরকাররা। সেম কাহিনী এখন বাংলাদেশেও ঘটছে। আর বাংলাদেশে সেম শেখ হাসিনা সরকারের পতনের পরে আওয়ামী লীগ পন্থী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মানে আওয়ামী পন্থী, জয় বাংলা পন্থী, মুক্তিযোদ্ধা পন্থী যারাই আছে তাদেরকে হত্যা, খুন, নির্যাতন তো করা হচ্ছে। চাঁদাবাজির কোনো শেষ নেই। এমনকি আজকে একটা ভিডিও, যেটা আমি আপনার ইউটিউবের গাইডলাইন্সের কারণে দিতে পারলাম না, অনেকেই দেখেছেন, যে আওয়ামী লীগের এক নেতাকে মেরে জিয়াউর রহমানের যে কবর আছে চন্দ্রিমা উদ্যান, যেটাকে বর্তমানে জিয়া উদ্যান বলে, সেখানে লটকে রাখা হয়েছে। এটা আজকের দিনের ঘটনা। আবার এভাবে পুলিশ দিয়ে যেভাবে মাইকিং করানো হচ্ছে যে কাউকে ভাড়া দিতে পারবেন না। এখন ভাই এইভাবে না করে তো আপনার একটা ডিক্লারেশন দিতে পারেন যে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ সমর্থন যারা করেন বা আওয়ামী লীগের কথা যারা চিন্তা করেন, সবাই বাংলাদেশ থেকে চলে যান। আপনারা সবাই একসাথে বঙ্গোপসাগরে চলে যান, না হলে আপনারা সবাই স্টেডিয়ামে এসে হাজির হন, আমরা আগুন জ্বালাইয়া পুরাইয়া মেরে ফেলবো। এটা ডিক্লার দিতে পারেন। আপনি এখন বলছেন যে ভাড়া দেওয়া যাবে না, বাসা ভাড়ায় দেওয়া যাবে না, ওই দোকানে খাইতে দেওয়া যাবে না, হোটেলে খাওয়ার বিক্রি করা যাবে না এদের কাছে। কথা হচ্ছে যে ভাই সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করেন না, তাদেরও তো অনেক বাড়িঘর আছে। তারা এখন এক কাজ করেন, বাড়ির সামনে লিখে দেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, আওয়ামী লীগকে ভাড়া দেওয়া হবে না। আপনার ঘর বাড়ি খালি পড়ে থাক, হয়তো আপনার বাড়ি ভাড়া হয়তো সরকার দিবে, ভাড়া পড়ে থাকে। কারণ 20% মানুষও যদি আওয়ামী লীগ সমর্থক দেয়, 4-4.5 কোটি মানুষ, তার মধ্যে 1 থেকে 1.5 কোটি মানুষ শহরে থাকে। আর যাদের বাড়িঘর আওয়ামী লীগ সমর্থিত, যাদের বাড়িঘর আছে, তাদের বাড়িঘর গুলো আপনার ক্রোক করে নিয়ে যান। সোজা কথা, আওয়ামী লীগ থাকবে না। তাই বলছে আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধ করতে হবে। দেখেন 1971 সালে ঠিক আওয়ামী লীগের সাথে এই কাজটাই করছিল পাকিস্তান সেনাবাহিনী। আওয়ামী লীগ ধরে ধরে গ্রামে গ্রামে মেরেছিল। তখন জীবন বাঁচানোর তাগিদে, প্রশিক্ষণ নেওয়ার তাগিদে সব ইন্ডিয়াতে হাজির হয়েছিল। সেই ইন্ডিয়া থেকে পরে এসে মুক্তিযুদ্ধ করেছে। এবারও সেম একই ঘটনা ঘটাচ্ছে। এবং আমি এই মুহূর্তে ইন্ডিয়াকেও বলবো যে প্লিজ আপনারা যে 25 বছরের একটা যে মৈত্রী চুক্তি আমাদের সাথে ছিল, সেই চুক্তিটাকে আবার সামনে আনুন। কারণ আপনারা একটা কাজ করলেই হয়ে যায় যে আওয়ামী লীগ সরকারই বৈধ সরকার, এই সরকারকে তো আপনারা এখন পর্যন্ত স্বীকৃতি দেননি। আওয়ামী লীগ গভর্নমেন্টকে স্বীকৃতি দেন, যেহেতু সবাই ওখানে আছে, মৈত্রী চুক্তি এক করেন। কারণ মৈত্রী চুক্তিতে সবচেয়ে ভালো কথা যেটা ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ দাঁড়ালে সেখানে আপনারা ইন্টারফেয়ার করবেন, ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশ ইন্টারফেয়ার করবে। তার মানে আমরা দুই দেশ এমন ভাবে থাকবো যে কেউ কাউরে, অ্যাজ ইফ ন্যাটো যেটা ইউরোপিয়ান ন্যাটো জোটের মতোই ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন। কারণ সেটা পুনরুজ্জীবিত করলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, ফাইট আমরা করব। আজকে জিওপলিটিক্স একটা খেলা দেখেছেন, আমেরিকান সোলজার বাংলাদেশে, আর ঠিক চাইনিজ জাহাজ চলে এসেছে বঙ্গোপসাগরে, আবার ইন্ডিয়ান সোলজার চলে গেছে মায়ানমারে। তার মানে বুঝেন, আজ থেকে যদি 2 মাস না, আজ থেকে 2 বছর আগেও যদি চাইনিজ জাহাজ বাংলাদেশের বঙ্গোপসাগর বুকে আসতো, ইন্ডিয়া ফাটাই ফেলতো সারা দুনিয়া। আবার মায়ানমারে যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যাইতো, তাহলে চায়না ফাটায় ফেলাইতো সারা দুনিয়া। কিন্তু তারা ফাটাচ্ছে না, সবাই এখন আমেরিকার বিপক্ষে একজোট। তাই তারা আমাদেরকে ঘিরছে। আর এটা হচ্ছে যে আমাদের জন্য সাইন।
আমি বঙ্গবন্ধুর সৈনিক, মুজিবের সৈনিক, আওয়ামী লীগের সৈনিকদেরকে বলবো প্রস্তুত হও, বেশি সময় নেই, সময় খুব বেশি নেই, আমাদের এই গেরিলা যুদ্ধে নামতে হবে। কারণ হচ্ছে যে আমরা যদি থাকতে না পারি, খাইতে না পারি, যেই দেশে আমি জন্মগ্রহণ করলাম, যেই দেশে আমার সহায় সম্পত্তি সব আছে, সেইখানে আমি থাকতে পারবো না, তাহলে আমি যুদ্ধ করে মরে যাওয়াই ভালো। বাঁচলে বাঘের মতো একদিন বাঁচবো, না হইলে ইঁদুরের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমাদের নেই। সুতরাং যুদ্ধ অবসম্ভাবিক, গেরিলা যুদ্ধ অবসম্ভাবিক। সুতরাং আমরা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়াই ভালো। জয় বাংলা।